সুপ্রশিক্ষার্থী বাংলা পেমেন্ট আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ব্ল্যাকবোর্ডের সাথে আছো। আমি মোহাম্মদ হাসান আলী আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে সম্পূর্ণ একটি নতুন আয়োজন নিয়ে। আজকের এই আয়োজনে আমি আলোচনা করব বফলার উচ্চারণের 5টি নিয়ম নিয়ে। এইচএসসি পরীক্ষার্থী বা আমরা যারা চাকরি প্রত্যাশী তাদের প্রায় প্রত্যেকেরই বানানের এই বিষয়গুলো এবং উচ্চারণের বিষয়গুলো নিয়ে ব্যাপক সমস্যা থাকে। তো আজকের ক্লাসটি বানান নিয়ে নয়, আজকের ক্লাসটি হচ্ছে উচ্চারণ নিয়ে। আমাদের মনে রাখতে হবে বাংলা ব্যাকরণে উচ্চারণের নিয়ম বলতে আসলে বোঝানো হয় আমরা এমন কিছু শব্দ উচ্চারণ করি ঠিক যেটা বলি সেটা আমরা লিখি না, আবার যেটা লিখি ঠিক আমরা সেটা বলি না। তো উচ্চারণকে সাধারণত প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্বরধ্বনি উচ্চারণ, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ। আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা স্বরধ্বনির একটি উচ্চারণ অর্থাৎ অধ্বনির উচ্চারণ আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ব্যঞ্জনধ্বনি অর্থাৎ বফলার উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা আজকে বফলার প্রথম যে নিয়মটি আমরা আলোচনা করব সেই নিয়মটি অলরেডি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে আদ্য ব্যঞ্জন বর্ণে বফলা সংযুক্ত হলে সে বফলার কোনো উচ্চারণ হয় না, যেমন ধ্বনি, ত্বক, স্বদেশ, স্বাগত। আমরা 4টি উদাহরণের কথা বলেছি, ধ্বনি, ত্বক, স্বদেশ, স্বাগত। আমরা যে নিয়মটার দিকে ভালোভাবে খেয়াল করি, আমরা বলছি আদ্য ব্যঞ্জন বর্ণ। আদ্য ব্যঞ্জন বর্ণ বলতে কি বোঝায়? আদ্য ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে শব্দের শুরুতে যে ব্যঞ্জন থাকে তার সাথে যদি বফলা মানে লেখা হয় তখন সে বফলার উচ্চারণ হয় না। আচ্ছা, বিষয়টিকে আমরা এভাবে চিন্তা করতে পারি। দেখো, এই যে শব্দের শুরুতে আমরা দেখছি বফলা আছে কার সাথে? একটি ব্যঞ্জনের সাথে। তো সেই ব্যঞ্জনের সাথে যে বফলা আছে সেই সংযুক্ত বফলার উচ্চারণ হচ্ছে না। এর সাথে আমরা আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য যোগ করতে পারি। সেটি হচ্ছে বফলা যে ধ্বনির সাথে থাকে সেই ধ্বনির উচ্চারণের উপর জোর দেওয়া হয় বা শ্বাসাঘাত হয়। যেমন আমরা যখন ধ্বনি উচ্চারণ করছি তখন খুব স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে ধো নি, ধয়ের উপর কিন্তু আমরা জোর দিচ্ছি। ঠিক একইভাবে ত্বক, তয়ের উপর আমরা জোর দিচ্ছি। স্বদেশ, স্বদেশ, দন্ত স্বর উপর আমরা জোর দিচ্ছি, যদিও সেটা উচ্চারণে তালব্য হয়ে যাচ্ছে। স্বাগত, স্বয়ের উপরে আমরা জোর দিচ্ছি। তার মানে প্রথম যে নিয়মটি খুবই সহজ, যে শব্দের শুরুতে ব্যঞ্জনের সাথে যদি বফলা যুক্ত থাকে তবে সে বফলার উচ্চারণ হয় না, কিন্তু তার একটি প্রভাব বা ইম্প্যাক্ট থাকে, সেটি হচ্ছে সেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণে জোর দেওয়া হয় বা শ্বাসাঘাত থাকে। আমরা যদি আমাদের পরবর্তী স্লাইডে যাই অর্থাৎ 2 নম্বর নিয়মে যাই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে দেখতে পাচ্ছি শব্দের মধ্যে কিংবা শেষে বফলা থাকলে সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ ঘটে। আমরা নিয়মটিকে একটু ভেঙে ভেঙে সহজে বোঝার চেষ্টা করি যে শব্দের মধ্যে বা শেষে। আগের নিয়ম আমরা দেখেছিলাম শব্দের শুরুতে বফলা, এবার আমরা দেখছি শব্দের মধ্যে বা শেষে, অর্থাৎ বফলা পজিশন হবে শব্দের শেষে বা মধ্যে। যদি থাকে সেক্ষেত্রে ঘটনা কি ঘটে? সংযুক্ত বর্ণের অর্থাৎ যে ব্যঞ্জনের সাথে বফলা থাকবে তার দ্বিত্ব উচ্চারণ হবে। দ্বিত্ব কথাটা মানে হচ্ছে দুইবার। আমরা এই দ্বিত্ব শব্দটা দিয়েই কিন্তু বোঝাতে পারি। যেমন দেখেন, আমি যদি লিখি দ্বিত্ব, এই যে শব্দের শেষে বফলা আছে, এই বফলা থাকার কারণে কি হচ্ছে? এই দ্বিত্ব কথাটার যে ত, এই তয়ের উচ্চারণ দুইবার হয়ে যাচ্ছে, অর্থাৎ তকে আমরা দুইবার উচ্চারণ করছি। আরো খেয়াল করেন, প্রথম যে নিয়মটা বলছিলাম আমরা, যে প্রথমে যে বফলা থাকে, দেখেন এই প্রথমে বফলা আছে, এই প্রথমে বফলা থাকার কারণে এই বফলার উচ্চারণটা কিন্তু হচ্ছে না। তার মানে আমরা আশা করি পরের নিয়মটা বুঝতে পারলাম যে শব্দের মধ্যে বা শেষে যদি বফলা থাকে তবে সে বফলার উচ্চারণ হয় না, যে বর্ণের সাথে থাকে সে বর্ণের দ্বিত্ব বা দুইবার উচ্চারণ হয়। আমরা এবার দেখবো আমাদের 3 নম্বর স্লাইডে আমাদের জন্য কি অপেক্ষা করছে। 3 নম্বর স্লাইডে আমাদের নিয়মটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে উত উপসর্গজয় গঠিত শব্দের খণ্ডত যার উচ্চারণ হয় দয়ের মতো, এর সঙ্গে বফলার ব বাংলা উচ্চারণে লুপ্ত হয় না। কথাটা শুনতে একটু কঠিন বা জটিল মনে হচ্ছে, আশাহত বা ভয় পাওয়ার কোনো কারণে খুব সহজে বলার চেষ্টা করি। এই নিয়মটিকে আমরা এভাবে বলতে পারি যে দয়ের সাথে যদি বফলা থাকে তবে সে বফলার উচ্চারণ বয়ের মতোই হয়। এটা খুব সহজে বলার জন্য, কিন্তু পুরো নিয়মটা যদি আমরা দেখি যে উদ্বেগ, এই উদ্বেগকে ভাঙলে আমরা পাচ্ছি উদ যোগ বেগ। এই যে উদ, এটি কিন্তু একটি উপসর্গ। উপসর্গ হচ্ছে কোনটা? প্রিফিক্স, যেটা শব্দের পূর্বে বসে। তো পূর্বে বসে যে উদ, এটা লিখলেও উচ্চারণে সেটা হয়ে যায় দয়ের মতো, অর্থাৎ সেটা উচ্চারণ হয় দয়ের মতো, হয়ে যায় উদ্বেগ। এখন এই উদ্বেগ কথাটা আমরা যদি খেয়াল করি
যে এখানে তয়ের সাথে একটি ব ছিল, অর্থাৎ যে তটা খণ্ডতটা পরবর্তী দ হয়ে গেছে, এই যে দয়ের সাথে যে ব ছিল, সেই বয়ে আমরা যদি দেখি সেই বয়ের উচ্চারণটা বয়ের মতোই হচ্ছে, অর্থাৎ এখানে বফলার উচ্চারণটা বয়ের মতো হয়। প্রথম নিয়ম আমরা দেখেছিলাম বফলার উচ্চারণ হয় না, দ্বিতীয় নিয়ম আমরা দেখেছিলাম বফলার উচ্চারণ হয় না কিন্তু যে বর্ণের সাথে থাকে সে বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়। আর 3 নম্বর উদাহরণ আমরা দেখছি যে দয়ের সাথে যে বফলা আছে, অর্থাৎ উত উপসর্গ যোগে গঠিত শব্দের যে দয়ের সাথে ব থাকে সে বয়ের উচ্চারণটি বয়ের মতো হয়। আশা করি 3 নম্বর পর্যন্ত আমাদের পুরো বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে আমি তোমাদের সমর্থ হয়েছি। এবার আমরা দেখব 4 নম্বর স্লাইডে আমাদের কি আছে। তো 4 নম্বর স্লাইডে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে যে বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গ, লাইনটি খেয়াল করো, ক থেকে সন্ধির সূত্রে আগত গ, তার মানে ক রূপান্তরিত হচ্ছে গতে। ক যে গতে রূপান্তরিত হবে তার ভিত্তি বা মূল সূত্রটা কি? মূল সূত্রটা হচ্ছে সন্ধি, অর্থাৎ সন্ধির কারণে আমরা দেখব কটা গ হয়। এটা মুখস্থ কথা, আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমি লিখলাম দিক যোগ অন্ত সমান সমান হয়ে যায় দিগন্ত। আমরা পরে একটু সন্ধির ক্লাসে এটা ডিটেলস আলোচনা করব, যেহেতু আমরা আজকে বফলা নিয়ম নিয়ে আলোচনা করছি তাই আমি ডিটেলস বলছি না, বোঝানোর জন্য বলতেছি। এই যে খেয়াল করো দিক যোগ অন্ত, তাহলে কটা কিন্তু গ হয়ে গেছে, তার মানে কটা যে গ হয় সেটা আমরা দেখতে পেলাম। ওকে, আমরা পরবর্তী অংশে যাচ্ছি। তো বলতেছে গয়ের সাথে যদি বফলা যুক্ত থাকে তবে সে বফলার উচ্চারণ অপরিবর্তিত থাকবে। বফলার উচ্চারণ অপরিবর্তিত থাকবে এই কথার মানে হচ্ছে বয়ের উচ্চারণটা ব হবে, অর্থাৎ বফলার উচ্চারণটা বয়ের মতো হবে। এখানে প্রথম যে উদাহরণটা দেখো দিক বিদিক, আমি যদি ভেঙে লিখি তাহলে প্রথমে শব্দ ছিল এরকম দিক যোগ বিদিক। এখন আমরা বলেছি যে সন্ধির কারণে, সন্ধি শব্দের মানে হচ্ছে ধ্বনির মিলন, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি কোন দুটি ধ্বনির মিলন? যোগের সবচেয়ে কাছাকাছি দুটি ধ্বনি আছে সেই দুটি ধ্বনির মিলন। তাহলে আমরা বলছি কটা গ হবে, তাহলে আমরা ব্যাপারটা কিভাবে লিখতে পারি? দিক বিদিক আমরা যদি একত্র করি তাহলে ব্যাপার নিয়ম কি, শব্দটি কিরকম দাঁড়াচ্ছে? শব্দটি দাঁড়াচ্ছে গ আর ব কে আমি এক করে ফেললাম, দিক বিদিক। খেয়াল করো এখানে গয়ের সাথে ব আছে, সে বয়ের উচ্চারণটা কিন্তু যে বফলাটা আছে সে বফলা কিন্তু বয়ের মতোই আছে। তার মানে আমরা উদ্বেগে যেটা দেখেছিলাম যে দয়ের সাথে ব থাকলে যেটা হয় একই ঘটনা কিন্তু গয়ের সাথে ব থাকলেও হচ্ছে। আশা করি এই ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। সর্বশেষ যে নিয়মটি আছে সেই নিয়মটি আমি একটু পড়ি, তারপরে আমি আমার মতো করে সহজভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদের। সেটি হচ্ছে ব অথবা ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। অবিকৃত মানে হচ্ছে পরিবর্তন হয় না, অর্থাৎ বফলার উচ্চারণটা বয়ের মতোই হয়। এই নিয়মটিকে আমি এভাবে বলতে পারি, বয়ে বফলার উচ্চারণ ব হয়, বয়ে বফলার উচ্চারণ ব হয়। একইভাবে আমি লিখতে পারি ময়ে বফলার উচ্চারণ ব হয়। এই কথার মানে কি? আমরা এখানে একটা উদাহরণ লিখেছি সাব্বাস, খেয়াল করো সাব্বাস। আমাদের কথা হচ্ছে এই জায়গাটা নিয়ে। সাব্বাসে খেয়াল করো উপরে একটা ব নিচে একটা ব, বয়ে বফলার উচ্চারণ ব এ, মানে এই যে ব এর সাথে যে বফলা আছে এই বফলার উচ্চারণটা হবে ব। এই কথাটা এখানে বলার চেষ্টা করা হচ্ছে। আবার আমি যদি বলি লম্বা, খেয়াল করো ময়ে, মানে ময়ের সাথে যে বফলাটা আছে, ময়ের সাথে যে বফলাটা আছে সে বফলার উচ্চারণটা ব হচ্ছে, অর্থাৎ ময়ের সাথে, ময়ে বফলা মানে হচ্ছে ময়ের সাথে একটি বফলা আছে, সে বফলার উচ্চারণ কার মতো হচ্ছে? বয়ের মতো হচ্ছে। মানে লম্বাতে ময়ের সাথে বফলার উচ্চারণ মানে বয়ের উচ্চারণটা ব হচ্ছে, সাব্বাসে বয়ের সাথে যে বফলা আছে তার উচ্চারণটা ব হচ্ছে। তার মানে আমরা যদি পুরো বিষয়টাকে আরেকবার বলার চেষ্টা করি যে বফলার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা দেখছি যে শব্দের শুরুতে যদি বফলা থাকে তবে তার উচ্চারণ হয় না,
মধ্যে বা শেষে যদি ব ফলা থাকে তবে তার উচ্চারণ হয় না, কিন্তু যে বর্ণের সাথে থাকে তার দ্বিতীয় উচ্চারণ হয়। তারপর আমরা দেখেছি দয়ের সাথে ব ফলা থাকলে তার উচ্চারণ হচ্ছে। তারপর আমরা দেখছি যে একইভাবে গয়ের সাথে ব ফলা থাকলেও তার উচ্চারণ হচ্ছে, এবং আমরা দেখছি বয়ের সাথে ব ফলা থাকলে, ময়ের সাথে ব ফলা থাকলেও সে ব ফলার উচ্চারণ হচ্ছে। তার মানে আমরা যদি একটু সহজ করে বলার চেষ্টা করি যে গ, দ, তারপরে আমরা বলতে পারি ম, আমরা বলতে পারি ব, এগুলোর সাথে যদি ব ফলা থাকে তবে সে ব ফলার উচ্চারণটি বয়ের মতো হয়। তা আশা করি পুরো ক্লাসটি তোমাদের কাছে উপভোগ্য বলে মনে হবে, তোমরা বিষয়টি উপভোগ করবে, ব্যক্তিগত জীবনে কাজে লাগাবে, পরীক্ষার নম্বর অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠবে আমাদের এই ক্লাসটি। সেই কামনা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আজকে তোমাদের কাছ থেকে। দেখা হবে সামনের কোনো ক্লাসে, জমজমাট কোনো ক্লাসে, ভালোভাবে ব্যাকরণ শেখার জন্য। সবাইকে ধন্যবাদ।